কিন্তু ভোটটা যাতে সঠিক জায়গাতে না দিবে দিবে। হ্যাঁ, এই তোমার পার্টি দাদা, মনে রাখবে। আপনাদের হাতে তৈরি পার্টি কিন্তু। আগেই বলেছো খাল কেটে কি এনেছে। হ্যাঁ, মানুষ যখন খাল কেটে কুমির আনতেছে, তো এটা আমরা যারা বুঝি তাহলে ওই খালটাকে কুমির হলো বিজেপি। খাল কাটতে দিব না এবার। তাই দুইজন, একটা মোদি একটা দিদি, চাকরি তো হচ্ছে না, চাকরি এত পড়াশোনা করে হচ্ছে না তো। দেবেন, হ্যাঁ, দেখছেন তো? এই পার্টিকে আনতে হবে শান্তির জন্য। হ্যাঁ, শান্তি ছিল আমাদের সবথেকে বড় হাতিয়ার, ছিল ভোট। এই ভোটটাও কেটে টাইম তো ছিল। কেটে দিচ্ছে, ওদের নাম কেটে দিচ্ছে। হবে এটাকে তো আটকাতে গিয়ে আমরা যত খাটাখাটি করি পারবো না, যদি আপনারা সঠিক জায়গাতে সঠিক সিদ্ধান্ত নেন। শিলিগুড়ি সিপিএমের দাপুটে নেতা, প্রাক্তন শিক্ষক, একসময় শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যানের গুরু দায়িত্ব সামলেছেন। এবারও ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে সিপিআইএমের বাজি সেই দিলীপ সিং। আমরা দিলীপ সিংকে পেয়েছি প্রচারের একদম মাঝখানে, শিলিগুড়ি সংলগ্ন একদম ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গ্রামে উনি প্রচার চালাচ্ছিলেন। দিলীপবাবুকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আমরা বেশ কিছু প্রশ্ন তার কাছে রাখবো। দিলীপদা, আপনি তো, আমরা যেটা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বেশ দীর্ঘদিন ধরেই আপনি কাঁধে লাল পতাকা নিয়ে হেঁটে চলেছেন বিভিন্ন অলিতে গলিতে। কি সাড়া পাচ্ছেন মানুষ? আজকে পর্যন্ত 60,000 থেকে বেশি বাড়িতে আমরা পৌঁছেছি। আমি ছিলাম নিচে এই 60,000 বাড়িগুলো পৌঁছানোতে। অদ্ভুত সাড়া পাচ্ছি মানুষের, সব অংশের মানুষের। আজকে আমরা আছি বর্ডারের খুব পাশে একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে। এইখানেও সকাল থেকেই মানুষ নিজে এসে বলছে, না, একজন বললেন কি খাল কেটে কুমির এনেছে, এবার আর সেটা করতে দিবে না। মানুষ নিজেই ক্ষোভের কথা বলছে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা বলছে। এই যে মানুষের স্বপ্ন, ভোট দেওয়ার নিয়ে মানুষের নানা স্বপ্ন থাকে। আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে, সে চাকরি পাবে, সে ভালো শিক্ষা পাবে, সে স্বাস্থ্যের পরিষেবা পাবে। এই স্বপ্নকে চুরমার করে দিয়েছে এই দুই তৃণমূল বিজেপি। এর আগে নির্বাচনে দেখতাম ঘাট নাড়িয়ে দিতেন, চুপচাপ থাকতেন। এবার তারা বলছে যে না, পরিবর্তন আনতে হবে। ধর্ম নিয়ে বিভাজনটাও এরা দেখতে পাচ্ছে। একজন তো বললো, আমি আগে ধর্ম মানে বুঝতাম, আমি মসজিদে যাব, আমার হিন্দু ভাইটা মন্দিরে যাবে, এটাই আমাদের ধর্ম ছিল। ঈদে যাব ও হোলিতে আসবে। কিন্তু এবার এইগুলোকে ভেঙে উন্মাদ, তো এটাকে মানুষ শেষ করতে চায়। তাই এবার আমাদেরকে সমর্থনের কথা। আর যদি মানুষের যে আমরা বিশ্বাস করি, যেটা কমরেড জ্যোতি বসু বলেছিলেন, মানুষকে অবিশ্বাস করা পাপ, তো আজ পর্যন্ত আমরা মানুষের এই কথাগুলোকে বিশ্বাস করেই বলছি আমাদের ফল। দিলীপদা, আপনাদের যারা বিরোধী, ধরুন কেন্দ্রে বিজেপি, তারা কেন্দ্রে সরকারে রয়েছে, দীর্ঘদিন সরকার চালাচ্ছে, প্রায় 13-14 বছর হয়ে গেল। পাশাপাশি রাজ্যে তৃণমূল কংগ্রেস, তারাও সরকার চালাচ্ছে আজকে 15 বছর। তো এই যে দুটো সবল প্রতিপক্ষ, মাঝখানে অপেক্ষাকৃতভাবে দুর্বল বামপন্থীরা, লড়াই কতটা কঠিন? লড়াই সহজ না, লড়াই খুবই কঠিন। কেন, আপনি ঠিকই বলছেন। যারা রুলিং ক্লাস, যারা সরকারে আছে, একজন কেন্দ্রের সরকারে আছে, একজন রাজ্যের সরকারে আছে, এদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, এদের সঙ্গে টোটাল এজেন্সিস গুলো আছে, মানি আছে, মানি পাওয়ার, মাসলস পাওয়ার থেকে নিয়ে লুম্পেন, পুরো রাজ্যের লুম্পেন, আমার এলাকারও লুম্পেন, তাদেরকে ইউজ করার কিন্তু মানুষ আমাদের মধ্যে আছে। এবার নির্বাচনে স্পেসিফিক এটা আমি দাবি করে বলতে পারি, মানুষ একটা আন্ডার কারেন্ট আমাদের পক্ষে। আগের নির্বাচনগুলোতেও কিন্তু আমরা বামেদের পক্ষে কিন্তু ভিড় দেখতাম, ব্রিগেডে ভিড় হতো, বামেরাই ব্রিগেড করতে পারতো, এখনো প্রচুর ভিড় হয়, কিন্তু ভোট বাক্সে সেই ভিড় কিন্তু প্রতিফলিত হতো। এই ভোট বাক্সে আমাদের কনসলিডেশনের ক্ষেত্রে এবার আমি আমাদের এইখানে ওই ভিড়ের যে স্ট্র্যাটেজি, সেটার থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে, মানুষের কাছে কথা বলে, তার পাশে থাকা, এই কথাটা আমরা বলছি। আরো একটা জিনিস দেখবেন, 10 বছর যিনি এখানে নির্বাচিত হয়েছিল, মানুষ তার প্রতি আস্থা রেখেছিল, তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রতিশ্রুতি, এই করব সেই করব, লোকাল প্রতিশ্রুতিগুলো রাজ্যে তো ছিলই। প্রতিশ্রুতির একটিও কাজ তিনি করতে পারেন, মানে ভোটকে মানুষের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাসঘাত করেছেন। তিনি 5 বছর গায়েব ছিলেন, 5 বছর মানুষ তাকে পায়নি। আমাদের 10 বছরের বিধায়ক যিনি ছিলেন তিনি তো বলছেন কি আমি মাতৃভূমিতে ব্যাক করেছি, তার মানে এটা তার সৎ ভূমি ছিল, সৎ মার জায়গা। সেরকমই যেরকম সৎ মার সঙ্গে সন্তানের রিলেশন হয় বা মা যেরকম, সেই রিলেশনই ছিল এই বিধানসভা। বঞ্চিত করেছে, বিশ্বাসঘাত করেছে এই দুই দল। দিলীপদা, একটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনাকে করবো। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনার অভিজ্ঞতা মানুষের সাথে রয়েছে। সেটা হচ্ছে এখন রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু বদলেছে। আপনাদের যে সময় যেটা ছিল সংস্কৃতিটা কিন্তু বদলেছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা মানুষকে কিছু দিতে চাইছে, একদম ক্যাশে কিছু তুলে দিতে চাইছে। প্রতি মাসে বর্তমান রাজ্য সরকার তারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবসাথী ভাতা দিচ্ছে। অন্যদিকে কেন্দ্রে যারা রয়েছে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা ক্ষমতা এলে আরো বেশি দেবো, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেবো। আপনাদের দিক থেকে কিন্তু এরকম কোনো দেওয়ার প্রতিশ্রুতি নেই। ফলে মানুষের যদি মনে করি আমি যে একটা মানুষ সে একটা মাসে মাসে টাকা পাচ্ছে, একটা সুবিধে পাচ্ছে, সে কেন বামেদের ভোট দেবে? সে তো হয় তৃণমূল নয় বিজেপিকে ভোট দেবে। ঠিকই বলছেন, এই দল পলিটিক্সের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা বিশ্বাস করি ওয়েলফেয়ার স্টেট, যদি রাজনৈতিক ভাবে কথা বলা যায় আদর্শগতভাবে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক State রাষ্ট্র। আমার পেনশন করে দিবে, যেটা তুলে দিয়েছে। স্টেট আমার হেলথ পরিষেবাটা দেবে, স্টেট আমার এডুকেশন দেবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবে। স্টেট এই কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক এই ভূমিকায় নয়। তারা কিন্তু ক্যাশ ট্রান্সফার করছে টু উইন দ্য ইলেকশন, কিন্তু এই পলিটিক্সটাও সাস্টেন করবে। আপনি যদি দেখেন আমাদের এই বিধানসভা, শিলিগুড়ি বিধানসভা বা উত্তরবঙ্গের লাস্ট রেজাল্ট বিধানসভা, সেখানে দল পলিটিক্স বা লাস্ট লোকসভা দল পলিটিক্স থেকে পলিটিক্যাল বিষয়গুলো, পলিটিক্যাল ইস্যুসগুলো, সেটা ভুল হতে পারে, পলিটিক্যাল ইস্যু যাতে মানুষ ভোট দিয়েছেন সেটা কিন্তু ডমিনেট করে। এখানে তৃণমূল কংগ্রেস হেরেছে, দাপুটে নেতা গৌতম বাবু তিনি হেরেছেন। তার দল পলিটিক্স, তার ভাতা দেওয়া, তার এভরিথিং কাউন্ট হয়নি। যখন একটা রিলিজিয়াস কমিউনালিজমকে মানুষ সমর্থন করলো, কমিউনালিজম না ভেবেই তারা সমর্থন করলো, তারা হিন্দু হিসাবে হিন্দুত্বের যে পলিটিক্যাল স্লোগান, যার সঙ্গে হিন্দু ধর্মের কোনো রিলেশন নাই, সম্পর্ক নাই, শুধু ভোট পাওয়ার জন্য একটি শব্দ প্রয়োগ করেছে রাম, জয় শ্রীরাম আর হিন্দু, এই পলিটিক্সকে যখন মানুষ সমর্থন করলো, দল পলিটিক্স সাইডলাইন হয়েছে। আমার ছেলের চাকরিটা লুট করেছে, এটা ডমিনেট করার আমরাও চেষ্টা করছি, মানে ভেরি ফার্স্টে প্রচারে কি মানুষের দাবি দেওয়া, রুজি রুটি, মানুষদের যে হকগুলোকে চিনে নিচ্ছে, অধিকার, যেরকম এসআইআর, রান্না গ্যাসের দাম বেড়ে গেছে। সন্ধ্যার দিকে যদি আপনি ঘুরেন, সব বাড়িতে খড়িতে রান্না হচ্ছে, যারা গ্যাসে রান্না পাচ্ছে না, টাকা কামাই বাড়েনি, কিন্তু মহাঙ্গাই, মূল্য বৃদ্ধিটা বেড়েছে, অসম্ভবভাবে বেড়েছে। আমরা রাত্রে ঘুরছি, দেখবেন বারান্দাতে বা ঘরে একটা লাইট জ্বলছে। কেন একটা লাইট? বারান্দাতে দিদি একটু আলো দেন। বিদ্যুতের অস্বাভাবিক যে দাম বেড়েছে, তাহলে এই এজেন্ডা গুলো আসছে। 8 ঘন্টা কাজ করার অধিকারকে কেড়ে নিয়েছে। এসআইআর এ পলিটিক্যাল আমার যে ইকুয়ালিটি আমি পেয়েছিলাম, সংবিধান দিয়েছিল ভারতের স্বাধীনতার পরে, সেটাকে কিভাবে আক্রান্ত করলো, কিভাবে মানুষ হ্যারেস হলেন, এগুলো কিন্তু মানুষ মনে রেখেছে। মানুষ এই এজেন্ডা গুলো, এই দল পলিটিক্স থেকে বলছে 1500 দিয়ে কি হবে, আমার ছেলে 1500 নিয়ে তার ভবিষ্যৎ হবে না, একটা পার্মানেন্ট চাকরি। যদি আরো ডিটেলসে আমরা বলতে যাই, তাহলে কিভাবে তারা নিউ এডুকেশন পলিসি যে মানে শিক্ষা ব্যবস্থাকেই শেষ করে দিচ্ছে। এই বিষয়গুলো আছে যেগুলো মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এই এজেন্ডাগুলো তাদের মতন তারা বুঝতে পেরেছে। তাই আমরা যেটা মনে করতাম যে তৃণমূল কংগ্রেস হয়তো কিছুটা হলেও
অসাম্প্রদায়িক একটা জায়গা থেকে এটাকে মোকাবিলা করার চেষ্টা করব। কিন্তু আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের তরফেও জয় শ্রীরাম, হ্যাঁ, জয় হনুমান, এই সংস্কৃতিটাকে আপন করে নেওয়া হচ্ছে। ফলে এই যে একটা মেরুকরণের জায়গা চলে আসছে রাজনীতি, যেটা আপনারা সেই অর্থে আপনাদের শাসনকালে সেভাবে দেখেননি, এটাকে কি করে মোকাবিলা করবেন? ঠিকই বলছেন আপনি, এই মেরুকরণ বাইনারি পলিটিক্স কে আমরা ভাঙতে চাই স্পষ্ট। এই নির্বাচনেও এই বাইনারি পলিটিক্সটাকে ভাঙার চেষ্টা করছি আমরা। সেকুলার ইন্ডিয়া, ইন্ডিয়াননেস, এটাকে বাঁচাতে চাই। ভারতবর্ষ স্বাধীনতার মধ্য দিয়ে 1857-এর যে প্রথম স্বাধীনতা সংগ্রাম, তার মধ্য থেকে লাস্ট পর্যন্ত পুরো এই পিরিয়ডে যা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে সেকুলার স্পিরিটটা উঠে এসেছিল, সেকুলারিজম উঠেছিল, যেটা রিফ্লেক্টেড হলো আমাদের সংবিধানে, সেটা থেকে বাঁচাতে চাই। কিন্তু দেখবেন বিজেপি, আরএসএস, এরা 1920-তে জন্ম, সেদিন থেকেই তারা তাদের এজেন্ডাতে তারা আছে। তারা সেকুলার ভারত চায় না, তারা সেকুলারিজমকে অ্যাটাক করে, তারা কমিউনাল পলিটিক্সে বিলিভ করে। তৃণমূল কংগ্রেসকে আমি দেখেছি তারা সেকুলার না। যদি সেকুলার থাকতো তৃণমূল কংগ্রেস, তাহলে তার চিফ মিনিস্টার এটা বলতেন না কি আমি যদি ছেড়ে দিই তাহলে ওরা এসে 1 মিনিটে এদেরকে 12 বাজিয়ে। এটাতেই কমিউনাল পলিটিক্সের ইন্ডিকেশন আছে, এরা ওরা, আদারিং আছে। এই আদারিং এর মধ্যে কমিউনাল ফ্যাব্রিকেশন আছে। তো ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, তাহলে ভারতবর্ষের সেকুলার যে উপাদান তাকে বাঁচাতে হবে। কিন্তু আমাদের মধ্যে ধর্মকে সামনে দিয়ে রাজনীতি করাটা ঘোর বিরোধী। আমরা ধর্মের বিরুদ্ধে না, আমরা ধর্মকে রেসপেক্ট করি, আমরা ধর্মকে সম্মান করি। কিন্তু যারা ধর্মকে সামনে রেখে শুধু ভোটের রাজনীতিতে ফায়দা তোলার জন্য কেউ রামের কথা বলে, কেউ হনুমানের কথা বলে, কেউ আবার হিজাব লাগিয়ে যায়, এই যে কাউন্টার কমিউনালিজম সৃষ্টি করার চেষ্টা করে, এর বিরোধী আমরা। অবাক হয়ে গেলাম, তৃণমূল কংগ্রেসের আমাদের নর্থ বেঙ্গলের সব থেকে বড় নেতা, তিনি সেদিন গিয়ে সেই যে আরএসএস এর এজেন্ডা, বিজেপির এজেন্ডা, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আমি তার, সে রামের ভক্ত হতে পারে, সে রামের কথা, কিন্তু জয় শ্রীরামটাকে আমি রামের ভক্তির সঙ্গে একসঙ্গে দেখতে চাই না। এটা আমাদের দেখবেন হিন্দিতে সীতারাম, যে সীতারাম ভজন, সিয়ারাম, সীতার থেকে সিয়া হলো সিয়ারাম। কিন্তু এই সিয়ারামকে হাইজেক করে কখন জয় শ্রীরাম পলিটিক্যাল স্লোগান অফ বিজেপি, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। আর বিজেপির এই স্লোগানকে কিভাবে তারা আজকে কম্প্রোমাইজ করছে কমিউনাল পলিটিক্সের সঙ্গে, গৌতম বাবু বা আরো এরা মনে করছে এটাই ধর্ম। তারা যখন মন্দিরে যায় কেউ প্রশ্ন তুলে না, কিন্তু যখন তিনি ওই মঞ্চে গিয়ে জয় শ্রীরাম বলছে, তার সেকুলার ক্যারেক্টার আর সেকুলার থাকছে না। তিনিও ওই ধর্মকে সামনে রেখে ভোট পলিটিক্সে কম্প্রোমাইজ করছেন। ভারতবর্ষে এই সেকুলার যে স্পিরিট, সেটা আঘাত পাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তো কোনো ধর্ম এক দেশকে এক রাখতে পারে না, এই বিষয়টা আমরা বুঝেছি। আমরা সেকুলার ভারতকে বাঁচানোর ক্ষেত্রে আউটরাইট লড়াই লড়ছি। বিজেপি সাম্প্রদায়িক ভোটেই, তৃণমূল কংগ্রেসও সেকুলার না, এটা স্পষ্ট হয়ে গেছে এই নির্বাচনে। আমরা সেকুলার ফোর্স, আমরা সেকুলার ভারতকে বাঁচাতে আমরা সেকুলারিজমের কথা বলে যাচ্ছি। হ্যাঁ দিলীপ দা, এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, যেটা আগে রাজগঞ্জ বিধানসভা ছিল, একটা সময় আপনাদের গড় হিসেবে এটাকে দেখা হয়। 2009-এর পর থেকে আস্তে আস্তে এখানে অন্য প্রার্থীরা জয়লাভ করতে শুরু করে এবং বামপন্থীরা দুর্বল হতে শুরু করে। সেই সময় আমরা যেটা দেখেছি যে বামেদের যে কোনো মিটিং মিছিলে একটা প্রবল ভিড়, একটা সাংগঠনিক জোর, প্রচুর কর্মী সমর্থক ছিলেন আপনার সঙ্গে, যারা রাজনীতি করতেন, যারা লাল ঝান্ডা ধরতেন, তারা আজকে কিন্তু অনেকেই অন্য দলে চলে গেছেন। বামেরা কিন্তু দুর্বল হয়েছে। এই দুর্বল সংগঠন নিয়ে এই মানে শক্তির সঙ্গে লড়াই, এটা কি বামেদের সম্ভব? আদৌ কি ভালো জায়গায় পৌঁছতে পারবে? ঠিকই বলেছেন, সাংগঠনিকভাবে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সঙ্গে যারা অনেকে ছিলেন, সংগঠনের ভিতরে কত গুরুত্বপূর্ণ ছিলেন তা না, একটা তাদের পপুলার সাপোর্টার হিসাবে, অ্যাক্টিভ
যারা ছিলেন আমাদের সঙ্গে তাদের একটা বড় অংশ অন্যদিকে চলে গেছে 2011 পরে। 2009 আপনি কারেক্টলি আমাদের একটা বাই ইলেকশন হয়েছিল, তাতে আমাদের হেরেছিলাম। কিন্তু দেখবেন বিজেপি যেটা লাস্ট ইলেকশনে এখানে জিতেছে, তারও কোনো সাংগঠনিক অনেক জায়গাতে তারা 1 নম্বর জায়গাতে ছিল বা জিতলো, যেখানে তারা পোলিং এজেন্ট দিতে পারে। তো সংগঠন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ঠিকই, কিন্তু যখন একটা পপুলার সাপোর্ট টার্ন হয় একটা দলের পক্ষে, তখন এই সংগঠনটা একটু দুর্বল হলেও সেই পপুলার সাপোর্টটাই রিফ্লেক্টেড হয় ব্যালটে, আচ্ছা, ভোটে। আমরা বিজেপির মতন অবস্থা আমাদের না। আজকেও প্রত্যেক গ্রামে সিপিআইএম এর কর্মী, সিপিআইএম এর লিডার আছে। দুর্বল হয়েছে সংগঠন, এটা ঠিক, কিন্তু আজকেও আমরা বুথে বুথে এজেন্ট দিতে বুথে পারবেন? এজেন্ট আমরা দিয়েছি, লোকসভাতেও দিয়েছি। আমাদের সংগঠনটা এখনো আমরা বাঁচিয়ে রেখেছি। আমরা কোনো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগিনি। আমাদের সংগঠন এখনো ব্রিগেড ভরার ক্ষমতা সিপিআইএম রাখে। তৃণমূলকে ভাবতে হয়, বিজেপিকে ভাবতে হয়, নানা কৌশল করতে হয়। ব্রিগেড সংগঠন আছে, কিন্তু দুর্বল হয়েছে, এটা ঠিক। পপুলার সাপোর্টের দিকেও আমাদের বিরাট দুর্বলতা ছিল এক সময়। লাস্ট নির্বাচনে 11, 16, 21 ডিফারেন্ট সিনারিও ছিল, 26 ডিফারেন্ট। এটা আন্ডার কারেন্ট, এটা মানুষের পপুলার সাপোর্ট শিফট হচ্ছে আমাদের দিকে, স্পষ্ট মানুষের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে। তাই দুর্বল হলেও দুর্বল সংগঠনকে নিয়েও আমরা আশাবাদী। আমি আশাবাদী যে আমরা ভালো ফল করব, কেন মানুষ আমার যদি একজন থাকে ঝান্ডা লাগানোর লোক, তাকে অ্যাসিস্ট করার জন্য 10 জন এগিয়ে আসে। এইটা একটা ফিচার। এবার দেখবেন এই ছোট্ট পাড়াতে আমরা সকাল থেকে ঘুরলাম, মানুষই নানা কথা বলছে, ঝান্ডা পাঠান, লাগাবো। আমরা বলছি না, আমাদের একজন থাকবে, আপনারা থাকবে। তো এই নির্বাচনের মধ্য দিয়েই আরো একটা মজবুত সংগঠন আমরা পেয়ে যাব, এটা আমার বিশ্বাস, এটা আমার মনে হচ্ছে। শুধু রাজনৈতিক লাভ হবে না, শুধু ভোটে জিতবো না, সংগঠনের বিস্তারও ঘটবে। একদমই। অনেক ধন্যবাদ দিলীপ দা আপনাকে, আপনি আমাদের সময় দিলেন, আপনাকে শুভেচ্ছা রইল। আমরা ছিলাম ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দিলীপ সিং এর সঙ্গে, তার প্রচারের অংশ হয়ে আমরা কথা বললাম বিভিন্ন ইস্যুতে। সাম্প্রদায়িক মেরুকরণ কি করে সামলাবেন, অন্যদিকে রাজ্যে একটা ভাতার রাজনীতি, সেটাও রয়েছে। এই যেই বিষয়গুলো যেটা আপাতভাবে বামপন্থীদেরকে মোকাবিলা করতে হচ্ছে মাঠে নেমে, সেই সব বিষয়ে স্পষ্ট মতামত রাখলেন। পাশাপাশি দুর্বল সংগঠন নিয়েও লড়াইটা কি করে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে কিন্তু দিশা দেখালেন দিলীপ সিং। লড়াই করে 26 সাল বাংলা হবে না, 11 নয় 26 সাল বাংলা হবে না, 16 নয় 26 সাল বাংলা হবে না।